আপৎকালীন সময় আমি তাকে দিয়ে চালাবো, এটাই তো স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশে নয়। লোকসানি প্রতিষ্ঠানে সরকার যদি কাউকে নিয়োগ দেন অথবা চলছে না ভালো এরকম প্রতিষ্ঠানে নিয়োগ দেন, তাহলে এমন লোককে নিয়োগ দেওয়া উচিত যিনি এই ধরনের প্রতিষ্ঠান আগে পরিচালনা করেছেন অথবা যিনি এই প্রতিষ্ঠানগুলিকে লাভজনক করতে পারবেন। কিন্তু এইসব ক্ষেত্রেও সরকারকে আমরা লক্ষ্য করছি যে তারা পছন্দসই ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন। আপনি ঠিকই বলেছেন। দেখুন, কয়েকটা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে, যেমন তাঁত বোর্ড, যেমন আপনার চিনিকল, পাট, তারপর আপনার কি বলে অনেক জায়গাতে কুটির শিল্প, 16টা টেলিভিশন 16টার প্রত্যেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এবং এর মধ্যে প্রায় 6 জন ব্যবসা করতেন আমি জানি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটা ইদানিং আপনারা আর বলেন না, কেন বলেন না জানি না। তো এই বললাম, এখন মনে করাই দিলাম। উত্তরটা দিই ভাই, উত্তরটা আমি দিই। সেটা হচ্ছে, একটা দল যখন ক্ষমতায় আসে, আর বাংলাদেশের এই প্রেক্ষাপটে বিএনপি যখন এসছে, তো রাতারাতি ওনাদের কিন্তু 1 বছরের একটা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এবং আপনি দেখেছেন যে, আচ্ছা তুষার ভাই, আমি কিন্তু এর আগে একটা প্রশ্ন করেছিলাম, ওটার উত্তর পাইনি। সরকারের নিয়মটা খুব অদ্ভুত যে না না, এই একজন নিয়মটা যোগ্য অদ্ভুত ব্যক্তি না। আপনি আনলেন, তাকে আবার চুক্তিভিত্তিক 1 বছরের নিয়োগ দিলেন। সরকার গঠন কে করে? দল, রাইট? এবং চুক্তিভিত্তিক আপনি লোকটার এটাকে বেতন বেশি হওয়া উচিত। দলীয়করণ আপনি চুক্তিভিত্তিক বলতে লোকটার পারতেন। বেতন কম। না তুষার ভাই, আপনি এটা দলীয়করণ বলতে পারতেন যদি, হ্যাঁ, বিসিএস এ আমরা বলতাম যে তোমরা খালি ফর্ম ফিল আপ করে আইসো আর ছাত্রলীগ যুবলীগ হলে ঢোকাইতে পারবো, আপনি সমালোচনা করতে পারতেন। পুলিশে নিয়োগ হয়েছে, সারা বাংলাদেশে একটাতে দলীয়করণ নিয়োগ হয়েছে কিনা আপনি এটা একটা উদাহরণ দিবেন। বিসিএস এ আমরা যদি ছাত্রদল যুবদলের লিস্ট দিই, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু এই নিয়োগগুলা আপনার প্রশাসক নাই তো, ডিসি ব্যস্ত, এখনো ইউএনওগুলো উপজেলা চেয়ারম্যানের কাজ করছে। সো তাদেরও তো, আমার তো লোকেরও সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যে, হ্যাঁ, যে কথা আপনি বলেছেন, আমরা তো আমলাতান্ত্রিকতার বিপদে আছি। যারা এখন ওসি, এসপি, ডিসি, এসি ল্যান্ড, তারা কবে নিয়োগ হয়েছে? গত 15 বছরে। গত 15 বছরে মাইক্রোস্ক্রিপ্ট দিয়ে নেয়। সেখানে ভালো কেউ নাই। হ্যাঁ, সবাই কি দলের? তা তো না। এখন ভালো মন্দ আছে, এটা তো বলছি না। আমার কথাটা হচ্ছে, আপনাদের দলের সমর্থন চিন্তা করলে অন্তত 30% তো আপনাদের লোক থাকার কথা। শোনেন, আমার আপন ভাতিজা ক্যাট কলেজে পড়তো, ওর ইচ্ছা হচ্ছে আর্মি অফিসার হবে। তো ফাইনালি কি করা হলো, 2 বছর আগে থেকে তো অ্যাড্রেস ম্যাড্রেস সব রাজশাহীতে ট্রান্সফার করে, রাজশাহী ফজলে উদার সাথে তো সম্পর্ক নাই, এরকম একটা অবস্থায় সে ঢুকলো। তো ওই রকম হয়েছে 10%, 20%। কিন্তু অধিকাংশ প্রশাসন তো আমরা চলছি এখন একদম আওয়ামী পরিবার, গুপ্ত অথবা সুপ্ত নিয়েই তো আমরা চলছি। তো আমাদের একটু সময় দেন। কত 2 সময়টা কত? একটুটা কত? আমরা তো বিসিএস এ নিয়োগ শুরু করেছি, 5,000 ডাক্তার নিচ্ছি। মানে আমরা কি 1 এই বছরের মধ্যে চেয়ারম্যান ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আপনারা 5,000 ডাক্তার নিচ্ছেন, কিন্তু যারা এখন ডাক্তারি চাকরি করে এদের অনেকের ন্যায্য প্রমোশন আপনারা বঞ্চিত করেছেন। হ্যাঁ, সেটা করলে, শোনেন, এখানে আবার কথা আছে। আপনি বলছেন দলীয়করণ। এই যে কোর্টে আমরা দেখলাম, মিছিল দেখলাম, বিএনপির লোকেরাই মিছিল করছে, ঠিক আছে? আজকে সচিবালয়ে যে গল্পগুলো শুনলাম, ওইটাতে আমি আসছি। তো যে কথা বললেন আপনি, যে সেফগার্ড কি? সেফগার্ড হচ্ছে গণভোট। গণভোটটা ছিল হচ্ছে জুলাই সনদকে ভ্যালিডেট করার জন্য। ওই দ্বিতীয়বার ওই শপথ নেওয়া, আপনি অর্ধেক কাম করবেন, ওই জন্য ছিল না। দ্বিতীয়বার শপথ নিয়ে এটা ভুল ছিল, এটা আমরা শুরু থেকেই বলেছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য আমরা এই যে সংবিধান সংশোধন করে সামনে করছি। হিসাবে না, মাননীয় সংসদ সদস্য হিসেবে একটা প্রশ্ন করি। আপনি বললেন যে নিয়োগ যাদেরকে দেওয়া হয়েছে তাদের একটা বিরাট অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে কেন মনে হয়, বা আপনাদের কাছে কেন মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন পাশ করলেই তিনি যোগ্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরকম পাশ করা ওনার ক্যালিবারের আরো যদি 100 জন থাকে, তাহলে 100 জনের মধ্য থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিটা কে, সেটার ক্রাইটেরিয়াটা কি? আমরা তো এই প্রসেসটার কথা বলছি। পার্মানেন্ট রিক্রুটমেন্ট না, এটা ইমিডিয়েট রান করানোর জন্য, মানে উই হ্যাভ এ চয়েস। এই পর্যায়ে একটা বিরতি নেব। আমাদের এখানে আব্দুল মান্নান হাত তুলেছেন। আমার ধারণা যে অনুষ্ঠানের পরের অংশটা আর একটু জটিল হয়ে উঠবে। এখানে অন্তত আমাদের 3 জনের বিষয়ে আমি জানি যে আমাদের সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়, কেননা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করলেও সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া,
পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা এখানে চারজনই কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিতর্ক দলের একটানা দলনেতা ছিলাম কয়েক বছর। তো এই সব কিছু মিলে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রশ্ন করেছে। এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং আপনারা মেধার বিচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিচ্ছেন কেন? আচ্ছা, এনসিপির একই অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এই দল বানিয়ে সব ফেলেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব private বাদ বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, না, আমি একটা কথার কথা বললাম যে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তারা তো রাজনীতি করেছেন দীর্ঘদিন মাঠে। মনে করুন আমাকে মনোনীত করেছেন, সো আমি মনোনীত হয়েছি। তো এখন আমাকে যদি এক জায়গায় বসায়, সেটা যদি অন্যায় না হয়, তো আমার সাথে যিনি রাজনীতি করেছেন, তো ওনাকে একটা জায়গায় উনি দিয়েছেন বিকজ হি ইজ দ্য ট্রাস্টেড পারসন ফর হিম, যে এই জায়গাটা এই ভ্যাকুয়াম অবস্থা আছে, আপৎকালীন সময় আমি তাকে দিয়ে চালাবো। এটাই তো স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্ব। এটা কি লন্ডনে হয় না? লন্ডনে ভাই এইভাবে হয় না। এটা কি আমেরিকায় হয় লন্ডনে না? ভাই এটা হওয়ার সুযোগই নাই, যে লেবার পার্টি করেছে এই জন্য রাষ্ট্রীয় কোনো পদে শুধুমাত্র ওই যোগ্যতায় রাষ্ট্রীয় কাউকে বসানো পদে হবে না। আর কি। এটা একটা কর্পোরেশন চালানোর জন্য। কর্পোরেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র- ভিসি থেকে শুরু হ্যাঁ, করে আপনি যদি বিশ্ববিদ্যালয়ের যে বলেন- ভিসি আপনি বলেন যে দুদক- কাস্টম প্র্যাকটিস আছে এই দেশে। আচ্ছা, এবং সেটা সেটা তো- একটা দীর্ঘদিনের প্র্যাকটিস, এটা যে 10% টোটাল রিক্রুটমেন্টের এই জায়গাগুলো তো বসাতে পারে, এটা আছে। তো সেখান থেকে, আর এগুলোতে এটা তো কোনো হচ্ছে সরকার আপৎকালীন। বসায়নি ইতিপূর্বে। এটা মজার বিষয় হচ্ছে এটা আপৎকালীন। এখন কামিং টু দ্য পয়েন্ট হোয়াই আই সেড দ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বললাম যে এই কারণে বললাম যে আমাদের সময় তো 4টা বিশ্ববিদ্যালয় ছিল, বড় প্রতিষ্ঠান বলতে গেলে। সেখানে সে সময় ঢাকা অন্যতম বিশ্ববিদ্যালয় একটা সেরা অনন্য বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। তো সেইখান থেকে সেই সব গ্রাজুয়েটরা এসেছে, এইটা আমি বলেছি। যেমন খালেক ভাই, এখনো তো কম্পিটিশন আসলে সবাই এখনো ঢাকা better। বিশ্ববিদ্যালয়ে আসতে তো চায়। আমি ওই জায়গাটাতে বলেছি যে না, বেটার কোয়ালিটির গুলোই গিয়েছে, আর নেই মার্কেটে তাদের চেয়ে বেটার করতে পারবে না, এটা কিন্তু ঠিক না। এটা যে আমি এটার সাথে একমত যে তাদের চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে। আমি যখন 2017 সালে মাননীয় চেয়ারম্যানের সাথে দেখা করি, এখনকার পিএম যিনি লন্ডনে, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে জানেন এদেশের সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় কি, সাউথ এশিয়ার বিষয়। বলে দেখুন, নেহেরু বংশ থেকেই রাজনীতিটা কন্টিনিউ হচ্ছে, শ্রীলঙ্কাতেও সেটা, বাংলাদেশেও এটা। আমার চেয়ে কি আর বেশি যোগ্য মানুষ নাই বাংলাদেশে? অনেক আছে, 10 লক্ষ না, 20 লক্ষ না, হয়তো 1 কোটি লোক আমার চেয়ে বেশি যোগ্য। আমি ওনার এই হাম্বলনেসটাকে আমি মনে করেছি যে ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম আমি চাকরিটা ছেড়ে দেবো, আই উইল ওয়ার্ক ফর দিস পারসন। হ্যাঁ, সো কিন্তু এটা তো গণতন্ত্রের একটা দুর্বলতা। না, আমি আসছি মানে আমার সেখানে। যোগ্যতার চেয়ে আমার কোন পরিবার থেকে আসছে, গণতন্ত্র- এটা যখন আমার কাছে কিন্তু বাস্তবতা তো বিবেচ্য অস্বীকার হয়, করার কোনো না, না, সুযোগ না, নাই। আমি সেটা আমাদের অস্বীকার করছি বাংলাদেশের না। মানুষ তো আমি যোগ্যতা সেই জায়গায় ওইভাবে আসছি। দেখে না। Let me আমাদের একজন conclude. দরকার হচ্ছে, Let me conclude. আমাদের বঙ্গবন্ধুর মেয়েকে দরকার হচ্ছে অথবা জিয়া রহমানের ছেলেকে এটা তো- দরকার হচ্ছে। শোনেন, এটা এটা তো একটা তো হচ্ছে গণতন্ত্রের এ দুর্বলতা। দেশের, এটা হচ্ছে এ দেশের, শোনেন, এ দেশে মিরপুরে একসময় ডক্টর কামাল হোসেন ব্যাপক ভোটে ফেল করেছেন, হারুন মোল্লা সাহেব অনেক ভোটে পাশ করেছেন ঢাকা শহরে। তাহলে গ্রামের অবস্থা কি? আমি তো 15 বছর গ্রামে রাজনীতি করেছি, সমাজসেবা করেছি, কোনো জিন্দাবাদ, জয় বাংলা কিংবা ইনসাফ, আজাদি কোনো কিছুই বলিনি, না বইলে কাজ করছে। মানুষজন আমাকে পাগল ছাগল বলেছে, যেদিন আমি জিন্দাবাদ বলেছি ওই দিন মানুষ আমাকে সালাম দেওয়া শুরু করেছে। সো হাই উইল ট্রিট দিস। সো আমি কামিং টু দ্য পয়েন্ট যে পিএম এটা উপলব্ধি করেন, উনি এটা বোঝেন না তা নয়, কিন্তু দিন শেষে কি হয়, চালাতে হবে তো আপনাকে। সো আপনি যাকে চিনেন জানেন তাকে ওখানে দিয়েছেন এজেন্ডাটা দিয়ে, এবং এটা কিন্তু খুবই শর্ট টার্মের। তখন আমরা আশা করতে পারি যে এটা এক ধরনের পরীক্ষাও। এটা এই এক শর্ট ধরনের টার্মে যারা পরীক্ষা, ভালো করবেন তারা exactly. টিকবেন, আর যারা করবেন না তারা টিকবেন না। কিন্তু সেই জন্য আমাদের অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ চুক্তির মেয়াদ শুনুন, 364 দিন। আস্থা রাখুন অন্তত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের উপর, কারণ এটা ব্র্যাকের আস্থা অ্যাপ নয়। কিন্তু এই আস্থা আমি বলছি জনগণ 12 ফেব্রুয়ারিতে রেখেছেন, 6 মাস সময় দিয়েছেন। দেখেন উনি কোন হাম্বল মানুষ। উনি বলেছেন যে আমাদের- যে উনি কি করেছেন, এক লাইনে বলি, উনি কিন্তু বিদ্যুতের যে সমস্যা, উনি কিন্তু জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।